আজকে একটা খুব শুভ অশুভ মিলিয়ে একটা সুন্দর দিন। এই অর্থে নিম্ন আদালত এবং উচ্চ আদালত, এই দুটো আদালতের যে দ্বিমুখীন কার্যকলাপ বা রায়, সেটা মানুষের মনে যেমন অনাস্থা এনেছে, আস্থাও এনেছে। আমি সুকুমার দেবনাথ, আমার দেবনাথ টিভি এবং মামাটি মানুষের পক্ষ থেকে আপনাদের সামনে এসছি এই নিয়ে যে মাম্পি দাসকে যেভাবে যে অন্যায় সে করেছে তার থেকে অনেক বেশি কঠিন ধারা দিয়ে তাকে পুলিশ, সন্দেশখালীর পুলিশ অ্যারেস্ট করলো, গ্রেপ্তার করলো। কিন্তু সেটা সম্পূর্ণ বেআইনি, মানে সে যে অপরাধ করেছে সেটা জামিনযোগ্য ধারায়। কিন্তু কি করলো পুলিশ, চটিচাটা পুলিশ, তারা কি করলো, ডাইরেক্টেড হয়ে উপর মহলের যে আইপিএসরা আছে, চটিচাটা আইপিএসদের, তারা ডাইরেক্টেড হয়ে কি করলো, একটা নন বেলেবল সেকশন ঢুকিয়ে দিয়ে তাকে অ্যারেস্ট করে এবং লোয়ার কোর্ট তাকে জামিন না দিয়ে তাকে জেলে পাঠিয়ে দিল। ভাবুন দেখি, মানে লঘুভাবে গ্রুপ দণ্ড। সঙ্গে সঙ্গে এরা হাইকোর্টে গিয়ে হাজির হলো। হাইকোর্ট প্রথম মাম্পি দাসের ক্ষেত্রে তো প্রথমে বলেছে কেন আগে জামিন দিয়েছে, আর লোয়ার কোর্টকে টিকচার দিয়েছে যে এরকম একটা ধারা এখানে কি করে হলো। তুমি যখন বিচার করবে তখন বিচারকেরও তো একটা নিজস্ব জুডিশিয়ারি মাইন্ড থাকতে হবে। সেই জুডিশিয়ারি মাইন্ড যদি করাপ্টেড হয়ে যায়, সেটা যদি পক্ষপাতদুষ্ট হয়ে যায়, তাহলে তো আমাদের সর্বোচ্চ যে আদালতের উপর সম্মান, সেই সম্মানটা থাকে না। কিন্তু হাইকোর্ট, আমাদের কলকাতা হাইকোর্ট কিন্তু সেই সম্মানটা ফিরিয়ে আনলো এবং যথারীতি মাম্পিকে জামিন দেওয়া হলো। এইবার যারা এটা করেছে, আইও, ইনভেস্টিগেশন অফিসার যে পুলিশ, আইওকেও কল করে তাকেও এক্সপ্লানেশন দিয়েছে। এবার আইও বুঝতে পারবে যে কত ধানে কত চাল, আইনটা নিয়ে এইভাবে জঘন্যভাবে খেলাধুলো করা, এটা এই আমলে না, এটা কিন্তু বাম আমল থেকে চলে এসছে। কথায় কথায় আমরা বাম আমলের উদাহরণ দেই এই কারণে যে 34.5 বছর তো আর কেউ থাকেনি। 34.5 বছরে একটা দেশের সমস্ত সিস্টেমকে কিভাবে কারাপ্ট, কিভাবে, মানে কি বলবো, মানে ভেঙ্গে চুরমার করে দিয়ে রটন করে দেওয়া, পচিয়ে দেওয়া, সেই কাজটা কিন্তু এই 34.5 বছরে এই বামপন্থীরা করেছে। আগে মানে দলের কেউ গ্রেপ্তার হলে লোয়ার কোর্ট জামিন দিতে পারে না যে ধারাগুলো, সেশন ধারা, তখন জাজ কোর্টে যেতে হতো। জাজ কোর্টে একটা ডেট পড়তো, তখন ওখানকার যে হেড পিপি থাকতেন, তার কাছে পার্টির চিঠি আসতো যে একে বেল করিয়ে দাও। যথারীতি যখন জাজ কোর্টে কেস উঠতো, উনি নো অবজেকশন দিয়ে দিতেন। অটোমেটিক্যালি স্টেট যদি নো অবজেকশন দেয়, অটোমেটিক্যালি বেল হয়ে যেত। আর জাজেরাও বুঝে নিতেন খেলাটা। তখন মানে বললাম তো, কিছু কিছু লয়ার ছিল, তারা দাঁড়ালেই একদম সেট করা ছিল, যেমন বাপুলির সঙ্গে জ্যোতির্ময় রায়ের সেট করা ছিল আলিপুরে। এরকম প্রত্যেক ডিস্ট্রিক্ট জেলাতে এরকম সব সেটিং ছিল। তারা দাঁড়ালে বেল হবেই। কিছু জাজ আছে, সব জাজ যে একদম সারেন্ডার করেছিলেন তা নয়। কিছু কিছু জাজ তাদের জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করতেন, আটকে দিতেন। আর কিছু কিছু জাজ ছিল, তার কোর্টে সেই লয়ার হাজির হলেই বেল হয়ে যেত। এখন যেমন কপিল সিব্বল, মনু সিংভিরা, তারা কংগ্রেস রাজত্বে তারা দাঁড়ালে বেল হতোই। তাদের বেল কোনো জাজের আটকানোর ক্ষমতা ছিল না। কারণ হচ্ছে তখন কংগ্রেসের আমলে এরা কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ মানে সর্বোচ্চ নেতাদের ক্লোজ। কিন্তু ইদানিং মনু সিংভি পাত্তা পাচ্ছেন না। যদিও ওয়েস্ট বেঙ্গলের সবাই, অর্থাৎ তৃণমূল, কংগ্রেসেরা ছোটেন সিংভির কাছে, কিন্তু সিংভির আর সেই খেলা চলছে না।
কারণ হচ্ছে যেহেতু সরকার পাল্টে গেছে। তবে যেহেতু এখনও বহু লোক আছে, কংগ্রেস মাইন্ডেড জাজ আছেন, প্রগতিশীল মাইন্ডেড জাজ আছেন, হ্যাঁ, এবং আমাদের চিফ জাস্টিস তো পুরোপুরি বামপন্থায় বিশ্বাস করেন। ফলে এরা চেষ্টা করেন যে মোদী সরকার যেহেতু বিজেপি সরকার, তাকে একটু ইয়ে করা, একটু নাড়িয়ে দেওয়া, যেটা অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে জামিনের ক্ষেত্রে করলেন। এতে কিন্তু জুডিশিয়ারির সম্মান বাড়লো না, কিন্তু এরা চাইছে যে এক ঢের দুই পাখি মারতে। জুডিশিয়ারির একটু হলেও বিজেপিকে একটু ধাক্কা দেওয়া গেল। তা পলিটিক্সটা আজকে শুধু নয়, জুডিশিয়ারিতে ঢুকে গেছে। লাস্ট 5 দশক ধরে জুডিশিয়ারির মধ্যে পলিটিক্স ঢুকে গেছে, এবং তার জন্যেই আমরা সর্বোচ্চ জায়গায় আমাদের 3টে স্তম্ভকে, জুডিশিয়ারিকে সর্বস্তর রেখেছিলাম, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এবং সর্বোচ্চ হচ্ছে জুডিশিয়ারি। চতুর্থ স্তম্ভ হিসেবে মিডিয়া। কিন্তু আমাদের আসল স্বীকৃত হচ্ছে 3টে স্তম্ভ, যেটা সাংবিধানিকভাবে। চতুর্থ স্তম্ভ তো তারা এমনি একটু পায়, কিন্তু মূল যে আমাদের গঠনতন্ত্রে এদের খুব একটা সুবিধা নেই। 19 খধারায় যে রাইট টু এক্সপ্রেস, তার সুবিধা আমরা পাই। সে তো একটা সাধারণ মানুষও পায়, আবার আমার সাংবাদিকরাও পায়। সেই সুযোগ আমরা আলাদা কোনো, সাংবাদিকরা আলাদা কোনো সুযোগ আমাদের সংবিধান আমাদের দেয়নি, বরং আরও তারা অনেক রকম বেঁধে দিয়েছে। কিন্তু সাধারণ মানুষ মিডিয়াকে ভালোবাসেন বলে এখনও সাধারণ মানুষের জন্যেই মিডিয়া এখনও ফ্রিলি কাজ করতে পারে। তাও দেখেন না, রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মিডিয়ার উপর আক্রমণ করা হয়। এই সমস্ত গুন্ডারা, যারা শাসক দলের পোষা গুন্ডা, এরা কিন্তু বিভিন্ন জায়গায় মিডিয়াকে আঘাত করে, মিডিয়ার সঙ্গে ঝামেলা করে। সেটা আমরা দেখেছি সে নন্দীগ্রাম আন্দোলনের সময় টেলিগ্রাফের একজনকে তো প্রায় ঠ্যাং ভেঙে দেওয়ার মতো অবস্থা করে দিয়েছিল। তা সে সময় আমরা দেখেছি বামপন্থীরা কীভাবে ভয়ঙ্করভাবে নির্যাতন করেছে মিডিয়ার উপর। তবুও বাম আমলে মিডিয়া 20% স্বাধীনতা ভোগ করেন, কিন্তু মমতার আমলে 99% স্বাধীনতা সিজ হয়ে গেছে। যদিও মমতাকে বলা হয় উনি মিডিয়ার প্রোডাক্ট, মানে মিডিয়াও ওনাকে সাপোর্ট করে মমতা বানিয়েছেন। তা না হলে ওনার এমন যোগ্যতা ছিল না উনি সেটা হবেন। বরুণ সেনগুপ্তরা, অশোক দাশগুপ্তরা তখন দেখলো যে সিপিএমের বিরুদ্ধে একটা লোক দাঁড় করাতে না পারলে কাগজ বিক্রি হচ্ছে না, তখনই তারা বেছে নেয় মমতাকে। সেই 84-এ লোকের ঘরে ঘরে রান্না করে মানে জায়েন্ট কিলার হয়ে গিয়েছিলেন, হ্যাঁ, তিনি চ্যাটার্জিকে হারিয়েছিলেন। সেই লোকটার সেই যে শুরু হলো, সেখান থেকে তিনি এখন ধীরে ধীরে সমস্ত গণতান্ত্রিক পদ্ধতিকে গিলে খেয়ে, মানে চিবিয়ে খেয়ে ফেলেছেন। মানে তার কাছে গণতন্ত্র বলে কোনো কিছুই নেই, শুধু ওটা ভাষণ দেওয়ার জন্য গণতন্ত্র লোকতন্ত্রের কথা বলেন। কিন্তু গণতন্ত্র এবং লোকতন্ত্রকে হত্যা করার এইরকম ধরনের কোনো মুখ্যমন্ত্রী আজ পর্যন্ত আসেনি, যে কোর্টকে সবসময় গালাগাল দেয়, কোর্টকে ভায়োলেট করে, কোর্ট যা করবে তার উল্টোটা করে, দেখাতে চায় যে আমি সব, তুমি কে হে কোর্ট, তুমি কে হে জাজ একজন, তোমার এত কী পাওয়ার আমার থেকে, আমি মুখ্যমন্ত্রী, তোমাদের সিকিউরিটি দিচ্ছি, তোমাদের গাড়ি দিচ্ছি, হ্যান করছি ত্যান করছি, আমি যা বলবো তাই উঠবে আর বসবে। উনি নিরপেক্ষতায় বিশ্বাস করেন না, আর এইটাই হবে তার জীবনের সব থেকে কাল। এখন লোয়ার কোর্টের জুডিশিয়ারিদের তিনি যা বলছেন তাই করছে, হাইকোর্ট শুনছে না। কিন্তু একটা সময় আপনারও ক্রাই করতে হবে যে না, দেখো, জুডিশিয়ারি যদি মানে কবজা হয়ে যায় শাসকের, সেটা কারোর পক্ষে, সাধারণ মানুষের পক্ষে তো নাই, এবং কোনো বিরোধীদের পক্ষে কিন্তু সেটা মঙ্গলজনক নয়। এটা কবে বুঝবেন আপনি মহোদয়া, দেখা যাক। আর তো 16 দিন পরেই ভোট শেষ হয়ে যাবে, 20 দিনের মধ্যেই আমরা রেজাল্ট পেয়ে যাব। তখন দেখা যাক আপনি কি করেন, কি বলেন, আপনার মানে ভবিষ্যৎ কী হয়। নমস্কার।